সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব কয়টি অনুষ্ঠানই আমাদের গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আজকেরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কারণে। বিশেষ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আমরা আমেরিকার ব্যাপারে, আমেরিকা মিনিং ইউনাইটেড স্টেটস অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আরেকটি যেটি হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে। খুবই নাজুক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, কেন সেটিও থাকবে আজকের আলোচনায়। এই আলোচনায় এখনকার মতো আমার সাথে যোগ দিচ্ছেন লেখক, গবেষক, সাংবাদিক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ ভাই। ওকে, আমরা মোস্তফা সারোয়ারকেও পেয়েছি, চলুন উনাকেও আমরা অন্তর্ভুক্ত করে নিই আমাদের আলোচনায়। আমাদের সাথে আরো আছেন মোস্তফা সারোয়ার, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আশা করি আপনি শুনতে পাচ্ছেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আপনি পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? আমরা শুনতে পাচ্ছি। ওকে, আমাদের টেকনিক্যাল টিম দেখবেন কেন উনি শুনতে পাচ্ছেন না আমাকে। আমি চলে যাব হাসান ফেরদৌস আপনার কাছে। ওকে, আমি এখন শুনতে পাচ্ছি। আমি এখন শুনছি। ওকে, ভেরি গুড ভেরি গুড। তাহলে আপনাকে দিয়ে শুরু করি। আমরা অন স্ক্রিনে একটি জিনিস আমি আপনাকে দেখাতে চাই, চলুন সেটি দেখে নিই। এটি যদি আমরা দেখতে পারি অন স্ক্রিনে। ওকে, যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে এপ্রিলের 20 তারিখে অনেকে বলছেন যে মার্শাল ল ঘোষণা করতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। কেন এবং কোথা থেকে এটি আসছে? এই ট্রাম্প মানে বলা হচ্ছে উনি প্রিপেয়ার করছেন, প্রস্তুতি নিচ্ছেন। ইনসারেকশন অ্যাক্টের মাধ্যমে এটি উনি করতে যাচ্ছেন এবং এটি পরবর্তীতে আমি চেক করে দেখলাম, এটির পরবর্তী যে পরের সাইটটা দেখতে পারি কি? ওকে, থ্যাংক ইউ। আমি হোয়াইট হাউসে চেক করে দেখলাম যে এটির মধ্যে কিছু সামঞ্জস্যতা আছে। যেরকম হিজ ক্রেজি অ্যাডভাইজার যেরকম আছে কয়েকজন, তাদের মধ্যে আপনি জানেন পিট হ্যাকসেট একজন আছেন, ডিপার্টমেন্ট অফ হেলথের, ডিপার্টমেন্ট অফ ক্রিস্টি নোম আছেন ডিপার্টমেন্ট অফ সিকিউরিটির, এই সমস্ত ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, দুঃখিত। পিট হ্যাকসেট আছেন, তার যা সাবেক রিপোর্টার, এখন সামরিক ব্যক্তি উনি হয়ে গেছেন। ইনসারেকশন অ্যাক্ট অফ 1807 নিয়ে আসতেছেন। কেন বলছেন? সাউদার্ন বর্ডার রক্ষা করার জন্য এটি খুব জরুরি। মোস্তফা স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি মনে করেন এবং আসলে এটি কতখানি ভয়ঙ্কর, আর এটি কি আসলে হতে যাচ্ছে কিনা? এ ব্যাপারে প্রেডিকশন করা ভীষণ কঠিন। আপনার প্রশ্নটা খুবই পার্টিনেন্ট, সময় উপযোগী এখন। কিন্তু এই প্রশ্নের যে উত্তরটা কি হবে এটা বোঝা কঠিন হবে। তার কারণ যে আমরা কিন্তু একে ডোনাল্ড ট্রাম্পের মনকে প্রেডিকশন করাটা এটা কঠিন ব্যাপার। আমরা লক্ষ্য করেছি যে ট্যারিফস এর ব্যাপারে সে সকালে একটা বলে, দুপুরে আর একটা, বিকালে আর একটা, সন্ধ্যায় আর একটা, আবার তারপরে পরের দিন এবং অন্যদিকে 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়। কাজী প্রেডিকশন করা কঠিন। কিন্তু এটা হবে না যে তাও কিন্তু দিব্যি করে বলা যাচ্ছে না। কারণ তার ভিতরে কিন্তু একটা টেন্ডেন্সি রয়েছে যে ক্ষমতা, যে সে খুবই ক্লিয়ারলি বুঝতে পেরে জানে যে যুক্তরাষ্ট্র এক বিশাল পাওয়ারফুল দেশ এবং সেই বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশের সবচেয়ে পাওয়ারফুল প্রেসিডেন্ট সে। এবং সে তার একটা টেন্ডেন্সি, যেটা আমরা অতীতে দেখেছি, বর্তমানেও দেখছি, যে গার্ড রেল গুলো ছিল, সেই গার্ড রেলগুলোর কিছু কিছু নরবরে গার্ড রেল উনি কিন্তু নাড়া দিয়ে ভেঙে ফেলছেন। তবে একটা মানে ভেরি ইন্টারেস্টিং, যেটা আপনি ইসে দেখাচ্ছেন অন স্ক্রিনে, যে যে আইন, যে 1807 এর যে আইনটা আপনি লক্ষ্য করে দেখেন, সেটা প্রায় আজ থেকে 200 বছরের বেশি, 250 বছরের অলমোস্ট আগে ওই আইন। বর্তমানে সে এটাকে প্রয়োগ করার চেষ্টা করছে। এটা কিন্তু অ্যাকর্ডিং টু ইউএস রুল অনুযায়ী সে কিন্তু এটা ইনভোক করতে পারে। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে এটা কি বর্তমানে প্রযোজ্য কিনা। এ ব্যাপারে বিভিন্ন জনের বিভিন্ন মত আছে। আমি কিন্তু এই মার্শাল ল জারির পক্ষপাতী নই, কারণ এটা কোন দেশকে খুব একটা মঙ্গলের দিকে নিয়ে যায় না। জি, ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে। আমার মনে হয় না মার্শাল ল জারি করার পক্ষপাতী আছেন এমন কাউকে খুঁজে পাবেন, আনলেস সে মানুষ যদি নিজে আর্মিতে না থাকে, কারণ এটি ছাড়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। হাসান ফেরদৌস, আপনি ছোট্ট করে আপনার কথা তুলে ধরতে পারেন এখানে, কিন্তু আপনাকে আরেকটি প্রশ্ন দিব আমি। আমরা জানি
এপ্রিল মাসের 4 তারিখ কেন বেছে নিলেন এই ট্রাম্প এই মার্শাল আমরা বলছি আসলে উনি ইনসারেকশন অ্যাক্টের মাধ্যমে ক্ষমতাটা সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে যেতে চাচ্ছেন। এটির আসলে খুব ছোট্ট করে বলবেন ভয়ঙ্কর দিকটা কোথায়, এটি একটি ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এডুকেশন একটি জাতির মেরুদণ্ড, ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ তৈরি হয় সেখানে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ইনস্ট্রাকশন দিয়েছেন তার এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকমোহনকে যে উনি যাতে এডুকেশন ডিপার্টমেন্টকে কমপ্লিটলি শাটডাউনের কাজ শুরু করেন, এই এজেন্সি বন্ধ করে দিতে হবে। কিন্তু আমি যতদূর জানি এই কাজটি কংগ্রেশনাল অ্যাপ্রুভাল ছাড়া সম্ভব নয়। কাজেই আমি ওইখানে আলাপ করতে যেতে চাই না, কেন সম্ভব নয়, কিভাবে সিস্টেমিক একটা পলিটিক্যাল ব্যাটার তৈরি হবে, আই এম নট ইন্টারেস্টেড। আমি আপনার কাছে জানতে চাই এটি কতখানি ভয়ঙ্কর এবং এটি বন্ধ হয়ে গেলে এই ইম্প্যাক্টটা সাফার করবে সবচেয়ে বেশি কারা এবং তাতে লাভবান হবে কে? চলুন শুরু করি। আবিব ভাই, সরোয়ার ভাই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আবিব ভাই আপনাকে এই প্রশ্ন তোলবার জন্য। কিন্তু আমাদের একটু সতর্কতার সাথে জবাবটা দিতে হবে। জি জি, আমরা মাশাআল্লাহ নিয়ে কথা বলছি। মাশাআল্লাহ মানে আমাদের সবার নাগরিক অধিকারের সংকোচন। জি, আমাদের এই কথা বলার অধিকার থাকবে না, এখন যেমন খোলামেলা ভাবে কথা বলছি। ফলে কি বলি আমরা একটু ভেবেচিন্তের জন্য বলি। আপনি ঠিক বলেছেন, ইন্টারনেটে এ নিয়ে বিস্তর আপনি দেখাচ্ছেন, ইন্টারনেট থেকে আমাদের স্ন্যাপশট দেখাচ্ছেন। ইন্টারনেটে অনেক কথা বলা হয়, কিন্তু মূল কথাটা একটু কোথায় এড়িয়ে যাওয়া হচ্ছে। ট্রাম্প সাহেব নির্বাচনে প্রেসিডেন্ট হবার আগেই ঘোষণা করেছেন যে তিনি নির্বাচিত হলে দক্ষিণ সীমান্তে বরাবর তিনি ইমিগ্রেন্টদের অবৈধ অভিবাসন বন্ধ করবার জন্য প্রয়োজন হলে 1807 সালের ইনসারেকশন অ্যাক্ট ইনভোক করবেন। কেন? কারণ এই আইন তাকে আনলিমিটেড ক্ষমতা তাকে দেবে এবং তিনি এই আইনের মাধ্যমে সামরিক বাহিনী আর্মি ডিপ্লয় করতে পারবেন। এটি দ্য রেশনাল। কেন করতে হবে? এবং এটা পিওরলি স্পেকুলেটিভ। তা হচ্ছে যে 90 দিন যদি যোগ করেন আপনি, উনি 90 ডেজের কথা বলেছেন, 90 দিনের মধ্যে আমি এটা করবো। 20 তারিখ থেকে 90 দিন যোগ করলে দাঁড়ায় 20 এপ্রিল। মানে এটা একটা ষড়যন্ত্র তত্ত্বকারীদের বক্তব্য। প্লিজ এটাকে সিরিয়াসলি নেবেন না। কোনটা সিরিয়াসলি নেবেন? তা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সাহেবের সময় আমরা ক্রমান্বয়ে দেখতে পাচ্ছি আমাদের মানবাধিকার, আমাদের বেসিক হিউম্যান রাইট নানাভাবে লঙ্ঘিত হচ্ছে, মূলত ডোজের মাধ্যমে। চাকরি থেকে বাতিল করা হচ্ছে কোনো কারণ ছাড়া, ডিপার্টমেন্ট কেটে ছেড়ে ফেলা হচ্ছে, জাজ অর্ডার দিচ্ছেন, অর্ডার মানা হচ্ছে না। মানে ওপেনলি আমরা দেখছি আমরা ক্রমান্বয়ে একটি শাসনতান্ত্রিক সংকটের দিকে এগোচ্ছি। এইটি হচ্ছে আসল ভয়ের ব্যাপার। আমি অতটা উদ্বিগ্ন নই, অতটা ভীত নই যে ডোনাল্ড ট্রাম্প সাহেব আচমকা হঠাৎ করে আমাদের মার্শাল ল জারি করে বসবেন। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ, এই গুড এক্সাম্পল হচ্ছে দেখেন, সম্পূর্ণ এককভাবে কোন কংগ্রেসের সমর্থন ছাড়া তিনি শিক্ষা বিভাগকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন। ডিসম্যান্টল, তার শব্দ, ডিসম্যান্টল করবার নির্দেশ দিলেন। তিনি বলেছেন কি যে আলটিমেটলি তিনি যাবেন কংগ্রেসের কাছে, কারণ কংগ্রেস এই ডিপার্টমেন্টটা স্থাপন করেছে, কংগ্রেস এই ডিপার্টমেন্টের জন্য অর্থ বরাদ্দ করেছে। তিনি একা তিনি পারবেন না এই ডিপার্টমেন্টকে। ফলে তিনি লিন্ডা ম্যাকমোহনকে দায়িত্ব দিয়েছেন গ্র্যাজুয়ালি, ধাপে ধাপে এই দিকে যাও। কেন এটা করছেন তিনি? প্রথমত এটা তার কমিটমেন্ট ছিল। তিনি কিন্তু তার প্রাক নির্বাচনী প্রতিশ্রুতিতে এটাও একটা, যে শিক্ষা বিভাগকে অ্যাবলিশ করা হবে। এটা রিপাবলিকান অনেক দিন থেকে চেষ্টা করছে। কেন? তার মূল কারণ রিপাবলিকানদের চোখে পাবলিক এডুকেশন একটা ভয়াবহ জিনিস। পাবলিক এডুকেশনের মাধ্যমে এমন সব কিছু শেখানো হয় যা কিনা রিপাবলিকান কনজারভেটিভ আইডিওলজির বিপক্ষে। যেমন ধরো যে ক্রিটিক্যাল রেস থিওরি, এখানে কি পড়ানো হয়? একসময় আমেরিকায় স্লেভরা ছিল, আমরা স্লেভদের অধিকার হরণ করেছিলাম, ওদের আমরা 2 নম্বর 3 নম্বর সিজন করে রেখেছিলাম। 1-2 বছর না, 400 বছর আমরা ওদেরকে স্লেভ করে রেখেছিলাম। আমাদের শাসনতন্ত্রের পর্যন্ত ওদেরকে পূর্ণ মানুষ বলে স্বীকার করা হয়নি। এই তত্ত্বটা শেখানো হয় স্কুলে। ক্রিটিক্যাল রেস থিওরি বন্ধ করতে হবে। স্কুলে শেখানো হয় কি? অন LGBTQ বন্ধ করতে হবে। স্কুলে শেখানো হয় কি? সরকারের ফাংশন সম্বন্ধে, যা এই সরকারের ফিলসফির বিরুদ্ধে। ফলে ইটস এ ক্লিয়ার অ্যাটেম্পট, আইডিওলজিক্যাল অ্যাটেম্পট একটা। আমাদের এখন যিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, উনি 3 বছর আগে বলেছেন আসল শত্রু, উনি বলছেন, ইট ইজ হিজ ল্যাঙ্গুয়েজ, দ্য রিয়েল এনিমিজ আর দ্য প্রফেসর্স। রিয়েল এনিমিজ আর দ্য প্রফেসর্স। কারণ কি? তারা এমন সব তত্ত্ব শেখান যে তত্ত্ব আমাদের
আদর্শের সঙ্গে, কনজারভেটিভ আদর্শের সঙ্গে ঠক্কর লাগে। আপনারা দেখেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে, গ্রিন কার্ডধারী ছাত্রকে ভিন্ন মতের কারণে বহিষ্কার করা হচ্ছে। লক্ষণটা কি রকম? লক্ষণ হচ্ছে যে এটা তো প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু সরকার পয়সা দেয়, সরকার অর্থ দেয়। প্রায় $400 মিলিয়ন ক্যান্সেল করে দেওয়া হয়েছে। $400 মিলিয়ন, মানে যেহেতু এটা প্রাইভেট ইউনিভার্সিটি, আমি বন্ধ করতে পারবো না বলে গলা টিপে ধরছি আমি। $400 মিলিয়ন টাকা নিয়ে যাওয়া মানে কলম্বিয়া ইউনিভার্সিটির কাজ করার ক্ষমতা প্রায় শেষ করে দেওয়া। একইভাবে পাবলিক স্কুল, যখন পাবলিক স্কুলের ফান্ডিং বন্ধ হয়ে যাবে, আপনারা সবাই জানেন পাবলিক স্কুল কি করে চলে। পাবলিক স্কুল চলে মূলত ট্যাক্সের পয়সায়। আর যারা গরিব এলাকায় বাস করে, ট্যাক্স সেখানে কম, ফলে সেই স্কুল দরিদ্র, ডিপেন্ড করতে হয় তাদের সরকারি পয়সার উপরে। লং আইল্যান্ডে বড় লোকদের পাড়ায় কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি ব্রঙ্কসে যান, আপনি যদি ব্রুকলিন হাইটসে যান, গরিব মানুষরা ট্যাক্স কত পয়সা, দে ডিপেন্ড অন গভর্নমেন্ট ফান্ডিং, গভর্নমেন্ট গ্র্যান্টস। বলে মূল লক্ষ্য হচ্ছে, আমি আগেও বলি আবারও বলি, এই সরকারের একটা প্রধান লক্ষ্য হচ্ছে সবচেয়ে দরিদ্র, সবচেয়ে অভাবী, সবচেয়ে কম অধিকার ভোগীদের উপরে হামলা করা। ওকে, ধন্যবাদ। আপনি দুটি ব্যাপার খুব পরিষ্কার করে বলেছেন। কেন এটি করা হচ্ছে, কারা সবচেয়ে বেশি সাফারার হবেন, এবং কেন এটি জরুরি যারা করছেন তাদের জন্য। খুব সিম্পল। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে ট্রাম্প প্রশাসন $1 বিলিয়ন স্কুলের টিফিনের পয়সা কেটে ফেলেছেন। দিস ইজ অ্যানাদার স্টেপ। জিম ক্রো লয়ের মতো আমি তোমাকে স্লো করে মারবো যাতে তুমি বুঝতে না পারো, কারণ তোমার শিক্ষার দরকার কি? তুমি তো আমেরিকাতে আছো, তুমি আমার দাস, তোমার শিক্ষার প্রয়োজন নেই। তো শিক্ষা আমার জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার। খুব ভালো, যথার্থই বলেছেন হাসান ফেরদৌস। আমি আরেকটা অ্যাড করি ভাই, অবশ্যই। অলমোস্ট 50 মিলিয়ন ডিসেবল চিলড্রেন, 50 মিলিয়ন ডিসেবল চিলড্রেন ডিপেন্ড করে ফেডারেল গ্রান্টস এর উপরে। এই গ্রান্টস চলে যাওয়া মানে এরা স্পেশাল সার্ভিস শিক্ষা তার পাবে না তারা। জি জি, এটা অনেকে হিটলারের মতো, যে আপনি যদি পঙ্গু হয়ে জন্মাতেন অথবা আপনি ডিসেবল লোক হতেন, আপনাকে মেরে ফেলা হতো, কারণ আপনার বাঁচার কোনো অধিকার নেই। কারণ জার্মানরা পঙ্গু হতে পারে না, জার্মান হচ্ছে সবল জাতি। দিস ইজ, অত দূরে যাব না, আমি অত দূরে যাব না, অত শক্ত কথা বলবো না আমি। আপনি জানেন যে আমি যেটি বলছি এটি সত্য, যে কথাটি আমি বলছি এটি সত্য, ইটস বেসড অন ফ্যাক্ট। ওকে, আমি একটু পরিবর্তন করি। মোস্তফা সারওয়ার, আপনার কাছে যাচ্ছি। গাজা এবং ইউক্রেন নিয়ে যথেষ্ট জল ঘোলা হচ্ছে, অথচ জল ঘোলা হওয়ার কথা নয়। আমেরিকার সাম্রাজ্যবাদ একটি আছে, যেটি বজায় রাখার জন্য গাজা এবং ইসরায়েলকে থাকতে হবে, সেখানে প্যালেস্তিনিয়ানদেরকে মরতে হবে। মানবিকতার কোনো মূল্য সেখানে নেই, এটি একটি ব্যাপার। পিস এখানে কোনো বড় ব্যাপার নয়, এটি হচ্ছে একটা ব্যাপার, এবং সেটি আমরা দেখছি। আর ইউক্রেনের ব্যাপারে একটি 30 দিনের ডিএল সাইন করা হয়েছে, সিজফায়ার, বাট কেউ অ্যাকচুয়ালি সেটাই মানছে না বা একমত হচ্ছে না। আপনি কি মনে করেন ইউক্রেন বা গাজাতে পিস আসা সম্ভব? আমার মনে হচ্ছে দুটো ভিন্ন। গাজাতে শান্তি ফিরে আসবে বলে আমার মনে হচ্ছে না। তার কারণ এবারে যে যুদ্ধবিরতির যে চুক্তিতে উভয় পক্ষ সই করেছিল, যুক্তরাষ্ট্র সেটাকে নেগোশিয়েট করেছিল, সেটাকে কিন্তু ইউনিল্যাটারালি ভঙ্গ করলেন নেতানিয়াহু। কাজে এটার এবং এতে যে এখন বর্তমানে এই রোজা রমজানের দিনে যে শিশু এবং নারী হত্যা চলছে, এটা দারুণ দুঃখজনক, এবং এটা কিছুতেই গ্রহণ করা যেতে পারে না। মানব সভ্যতার চোখে এটা একটা দারুণ খারাপ জিনিস। সেটা ঘটছে, এবং এটার আমি শেষ দেখছি না। আমি খুব একটা আশাবাদী নেই, কারণ নেতানিয়াহু যে অবস্থাটা, দুই দিকে দুটো জিনিস। একদিকে হলো তার বিরুদ্ধে ডেমনস্ট্রেশন হচ্ছে ইসরায়েলের ভেতরে বর্তমানে, হ্যাঁ, নো দ্যার ইজ, মানে প্রোগ্রেসিভ গ্রুপ, তারা কিন্তু ওটা করছে। এবং আর সে আর একটা সাইড, যেটা খুব এক্সট্রিম রাইট উইং, যার কোয়ালিশন পার্টনার, তারা চাচ্ছে গাজাকে একদম ডেমোলিশ করে দেওয়া। আর ওদিকে ডেমনস্ট্রেটররা চাচ্ছে যে বন্দী যারা আছে হামাজের কাছে, তাদের মুক্তি, অ্যান্ড যুদ্ধবিরতির মাধ্যমে তাদের মুক্তি নিয়ে আসা। কাজে এর মাঝখানে উনি নেভিগেট করছেন নেতানিয়াহু, এবং যেন মনে হচ্ছে উনি ওই দিকেই যাচ্ছেন, ওই যে রাইট উইং তার কোয়ালিশন, যে গাজাকে ধ্বংস করে দেওয়া। এটা খুবই দুঃখজনক। এটা যে কবে
মানে এটার যে কি আলটিমেট দাঁড়ায় আমি খুবই মানে আশাহত। এটা হয়তো দেখুন, ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে ওটাকে দখল করে নেওয়ার জন্য, ওখানে একটা রিভিয়েরা তৈরি করার জন্য। আর ওদিকে আরব যে দেশগুলো, তাদের কাছ থেকে যে আমরা রিয়াকশন পাচ্ছি, সেটা মনে হচ্ছে একটা দায় সারা গোছের রিয়াকশন আছে, কিন্তু একদম দায় সারা গোছের। দুর্ভাগ্যজনক একটা জনগোষ্ঠী যারা প্রায় 75 ইয়ার্সেরও বেশি স্বাধীনতার জন্য এত স্যাক্রিফাইস করলো, জি, এন্ড রেজাল্টটা আমার কাছে খুবই খুবই খারাপ মনে হচ্ছে। আমি এই জন্য খুব ভারাক্রান্ত। আর ইউক্রেনের ব্যাপারে আমার যেন মনে হচ্ছে যে ওখানকার যুদ্ধটা কিছুটা প্রশমিত হবে, কিন্তু এটাও শেষ হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ আইসি যে ইউক্রেনের যারা বন্ধু, তাদের মধ্যে একটা বিভক্তির সাইন চলে আসছে, এবং এটা ভবিষ্যতে নির্ভর করবে যে এটার ব্যালেন্সিং আউট কি হয়, তার উপরে নির্ভর করবে ইউক্রেনের যুদ্ধ। কাজে ওখানেও আমি একটা খুব বেশি আশাবাদী নই। জি, আপনি যথার্থই বলেছেন গাজার ব্যাপারে। আসলে গাজা হামাস তো যুদ্ধ নয়, ইসরায়েলের গণহত্যা বলা যেতে পারে। সাথে আছে পশ্চিমা বিশ্বর গণহত্যা, সেই গত 75 বছর 100 বছর ধরে চালিয়ে আসছেন তারা। এই ব্যাপারে আসলে রাগঢাক করার কোনো উপায় নেই। হাসান ফেরদৌস বলছিলেন যে এই এডুকেশনের ব্যাপারে দরিদ্র লোকের পড়ালেখার দরকার কি, এ তো আমার মাথা ব্যথা হয়ে কারণ হয়ে দাঁড়াবে। এই পপুলেশনকে আসলে কিভাবে মানে সমূলে উৎপাদন করা যায়, এটি একটি ব্যাপার। আর এটি নতুন কিছু নয়। আমেরিকা যখন মানে সাধারণ লোকরা আসা শুরু করলো, এই দেশে 140 মিলিয়ন নেটিভ আমেরিকান ছিলেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর। 140 মিলিয়ন মানে 14 কোটি। কজন আছেন হাতে গুনতে পারবেন এখন। এই যে এটির কারণ কারা? দ্য ইউরোপিয়ান হোয়াইট সেটেলার্স। এক্স্যাক্টলি সেম থিং আমরা দেখছি মানে প্যালেস্টাইনে। দিস ইজ হোয়াট দে ডু। অস্ট্রেলিয়াতে যাবে, অ্যাবরিজিনিয়ালরা থাকবে না। যে কোনো নেটিভ ল্যান্ডকে যদি ধ্বংস করতে চান, ইউ নিড হোয়াইট সেটেলার্স, virus like cancers. It's like this. Unfortunately, I know I will be crucified for saying this. I know. But আমরা হচ্ছে low hanging fruit, so I'm safe. I would say. Or I would love to say. হাসান ফেরদৌস হাসছেন, আপনি আপনার কাছে ফেরত যাচ্ছি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই এডুকেশন ব্যাপারটা আপনি যোগ করেন, আপনি যেটি যোগ করতে যাচ্ছিলেন যোগ করবেন, অসুবিধা নেই। প্রশ্নটা আপনি দিয়ে দিই। ডোনাল্ড ট্রাম্পের কাজটি হচ্ছে উনি একচ্ছত্র অধিপত্য বজায় রাখতে চান। উনি সাউদার্ন বর্ডারের জন্য এই লর, এই যে 420 এপ্রিলের 20 তারিখের ব্যাপারটি, কিন্তু এটি তাকে ইউনিল্যাটারাল পাওয়ার দিয়ে দেয় যা কিছু করার। ঠিক আমরা যেমনটি ধারণা করেছিলাম যে ইলেকশনের আগে উনি সিস্টেম্যাটিকলি বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন এস্টাবলিশমেন্টকে ধ্বংস করে দেবেন, কারণ এটি তার প্রথম টার্মে খুব তাকে পীড়া দিয়েছিল, তাকে তার মতো করে কাজ করতে দেয়নি অ্যাকর্ডিং টু হিম। এটি সব উনি ধ্বংস করে দেবেন, যার ফলে উনার হাতে সব রকম ক্ষমতা থাকবে। সম্প্রতি ট্রাম্প জাজ বোর্সবার্গকে ইমপিচ করার জন্য কথা বলেছেন, এবং উনি বলেছেন প্রেসিডেন্ট এইটা লটি ব্যবহার করতে পারেন। 1798-এর ডিপোর্টেশন, যে স্পিড অফ ডিপোর্টেশনের ব্যাপারে উনি কথা বলছেন। এই চিফ জাজ হচ্ছেন ফেডারেল কোর্ট অফ কলম্বিয়া, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার, যিনি 1923 সাল থেকে উনি আছেন ওখানে। প্রশ্ন হচ্ছে ট্রাম্প কি তাকে ইমপিচ করতে পারেন কি না, এবং যদি পারেন তার সিগনিফিকেন্স আসলে কত দূর? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি হাবিব ভাই, সবার জন্য আর কি। আমি আগেও বলেছি, যখনই আমরা ইসরায়েল নিয়ে কথা বলবো আমাদেরকে কিন্তু এক্সট্রা কেয়ারফুল হতে হবে। আমি বলি কেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য একটি নির্দেশ পাঠিয়েছে, যাতে করে তারা কখনো ইসরায়েল কথাটা না বলে। ইসরায়েল স্টেট তারা বলতে পারবে, ইসরায়েল বলতে পারবে না। ইসরায়েল বললে ইসরায়েলের দেশের মানুষ বোঝায়, হোলসেল সবাইকে অভিযুক্ত করা হয় অ্যাকর্ডিং টু এই মেমো। পরে বলতে হবে ইসরায়েলি স্টেট। আমরা এখন থেকে ইসরায়েলি স্টেট অথবা ইসরায়েলি গভর্নমেন্ট বলবো, কেমন? আপনারা আমার সেফটির জন্য, সবার সেফটির জন্য। থ্যাংক ইউ। এখন আমি ফিরে যাই গাজা এবং ইউক্রেন। আমি অতটা কিন্তু হতাশ নই, বুঝি আপনাকে বলার চেষ্টা করেছিলাম। গাজাতে 70 বছর ধরে এই কাণ্ড চলছে। কিন্তু 2 মিনিট সময় আছে, আমি বাংলাদেশ প্রসঙ্গটা ব্যাপকভাবে আলোচনা করতে চাই। আচ্ছা, আমি আসছি, আমি চেষ্টা করবো। গাজা নিয়ে এই কাণ্ড চলছে 70 বছর, অবস্থার কোনো বদল হয়নি। ডোনাল্ড ট্রাম্প কি করলেন? আমাদের কনভারসেশনটা বদলে দিলেন। গাজাতে যে একটা বিকল্প ব্যবস্থা সম্ভবপর,
তিনি ছুড়ে দিলেন একটা প্রপোজাল, খেলার মতো। দাবা খেলছেন, আমি গুটি চাললাম, তুমি পাল্টা গুটি চালো, এবং পাল্টা গুটি চালানো কিন্তু হলো। আরবরা তাদের বিকল্প প্রস্তাব উত্থাপন করলো। তারা কি বললো যে আমরা এদেরকে না সরিয়ে, এক্সপেল না করে আমরা এখানে নতুন শহর $53 বিলিয়ন দিয়ে গড়তে পারি। একদম একই অবস্থা ইউক্রেনকে নিয়েও। কিন্তু একদিন আমরা কি কথা বলেছি ইউক্রেন নিয়ে, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, কে জিতবে কে জিতবে। আর এখন কি বলছি আমরা, একটু আগে সৌরভ ভাই বললেন কি নিয়ে কথা বললাম, বলছি এখন আমরা শান্তি শান্তি শান্তি, মানে কনভারসেশন তিনি বদলে দিয়েছেন। লেটস গিভ হিম, তাকে তার সম্মানটুকু দেই আমরা। ডোনাল্ড ট্রাম্প সাহেব যেভাবে হোক না কেন আমাদের আলোচনাটা বদলে দিয়েছেন, এবং আমি বিশ্বাস করি গাজাতে এবং ইউক্রেনে শান্তি আসার একটা বড় সম্ভাবনা আছে ডোনাল্ড ট্রাম্পের কারণে। আরো একটা গোপন কথা আপনাকে বলি আমি, ডোনাল্ড ট্রাম্প সাহেব খুব চাইছেন শান্তিতে নোবেল পুরস্কারটা, এবং এই দুই ঘটনা তাকে শান্তিতে নোবেল পুরস্কার এনে দেবে বলে তিনি বিশ্বাস করেন। গেল, এটা একটা গেল। আপনার প্রশ্ন ছিল ইমপিচ করতে পারেন কিনা। ইমপিচ তো ডোনাল্ড ট্রাম্প সাহেব করবেন না, করবে কংগ্রেস। হ্যাঁ, এবং তার সিগনিফিকেন্সটা যদি হয়ে থাকে তাহলে তার তাৎপর্যটা কেমন কি হবে দাঁড়াবে। না, তো মাথায় রাখতে হবে যে ইমপিচ করা মানে যদি কংগ্রেস উদ্যোগও নেয়, সিনেটে তো 60 জন লোক ইম্পসিবল। জি, সিনেটে আপনার 60 জন লোক লাগবে কমপক্ষে। সিনেটে তো 2 জনের মাত্র তাদের এক্সট্রা আছে রিপাবলিকানদের, ফলে আনলাইকলি। কিন্তু এটা সিম্বলিক একটা মিনিং আছে। মিনিংটা কি, যে তুমি জাজ, আমার কথা শুনতে হবে। আমি ডোনাল্ড ট্রাম্প, আমি প্রেসিডেন্ট, আমি কংগ্রেস যা বলবো রিপাবলিকান নিয়ন্ত্রিত, তোমাকে তা ক্যারি আউট করতে হবে। এখানে একটা যুক্তিও আছে, রেশনাল আছে। তা হচ্ছে যে তত্ত্বটা হচ্ছে যেটাকে বলে ইউনিটারি থিওরি অফ এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ সবচেয়ে পাওয়ারফুল ব্রাঞ্চ, রাইট, সবচেয়ে পাওয়ারফুল ব্রাঞ্চ। আমরা বলি কোইকুয়াল ব্রাঞ্চ বলি আমরা, জি জি, 3টা কোইকুয়াল। কিন্তু এই তত্ত্ব বলছে, এবং রিপাবলিকান এটা নিয়ে খুব আলাপ করতে ভালোবাসে, জেডি ভ্যান্স এর একজন সমর্থক, হচ্ছে যে কোইকুয়াল কিন্তু আই এম মোর ইকুয়াল দেন দি আদার্স। তোমার চেয়ে জুডিশিয়ারি এবং পার্লামেন্টের চেয়ে আমি এক্সিকিউটিভ অনেক বেশি পাওয়ারফুল। এটা একটা আর্গুমেন্ট। সেকেন্ড আর্গুমেন্ট, এটা ফেডারেল ইস্যু, ইমিগ্রেশন ইজ এ ফেডারেল ইস্যু। একটা লোকাল কোর্ট, স্টেট কোর্ট ফেডারেল ইস্যু নিয়ে কোনো রকম রুলিং দিতে পারে না। এই আর্গুমেন্ট তারা প্লেস করেছে, টেকনিক্যালিস্টিক আর্গুমেন্ট। আমি এর ব্যাখ্যা জানি না, কিন্তু আমি এইটুকু বুঝি যে যদি সত্যি সত্যি তাকে ইমপিচ করার চেষ্টা করা হয়, সেটা একটা মেসেজ পাঠাবে পুরো আমেরিকাকে। তা হচ্ছে এই যে এই প্রশাসন যা খুশি করতে পারে, এবং তার সমর্থনে এই কংগ্রেস তা পাশ করিয়েও নেবে। তবে শেষ কথা বলি আমি, এক্সট্রিমলি আনলাইকলি যে কংগ্রেস এই জাজকে ইমপিচ করবে। তার মূল কারণ এনাফ মেম্বার তাদের নেই, সমর্থন তাদের নেই, এ কারণে। হ্যাঁ, মানে বড় বাঁচা বেঁচে গেল আমেরিকান সিস্টেম এবং ডেমোক্রেসি। যদি সত্যি কথা জানতে চান আমার কাছে, বড় বাঁচা বেঁচে গেলাম। যদি তাদের মেজরিটি থাকতো 2/3, তাহলে তো মানে আমার মনে হয় আপনি আর আমি প্ল্যান্টেশনে কাজ করার মানে প্রস্তুতি শুরু করাটাই ভালো, খুব ভালো, যথাযথ উপযুক্ত সময় হয়ে দাঁড়াতো। থাকেনও কিন্তু এই এলাকায়, মোস্তফা স্যার আমার খুব কাছাকাছি থাকে, উনি হবে না আগে, উনার কাছ থেকে আমরা প্রশিক্ষণ নিব তখন। Sorry, bad joke. I know bad joke, but this is the reality we have today. মোস্তফা স্যার, আপনার কাছে প্রশ্ন, তুলসী গ্যাবার্ড সম্প্রতি একটি মন্তব্য করেছেন যেটি ব্যাপারটি হচ্ছে এরকম যে বাংলাদেশে কনসার্ন উনি মাইনরিটিদের রাইট এইসব নিয়ে, এবং ইন্ডিয়ান বিভিন্ন পত্রপত্রিকা এটিকে ফলো করে প্রচার করছে। এটি তার কথা হচ্ছে যে there is a long time persecution for religious minorities. কেন উনি এটি বলতে গেলেন, এটি আসল তাৎপর্য কি, শুরুই কি আর না? বাংলাদেশে হচ্ছে কি, মানে দুটো খবর, বেশি সময় নেই আজকে, শর্ট অনুষ্ঠান, মানে 1 মিনিট আছে কি 2 মিনিট? 1.5 মিনিট আছে, 1.5 মিনিট আপনাকে 1.5 মিনিট। হ্যাঁ, বাংলাদেশ থেকে আমরা কিন্তু দুটো ইনফরমেশন পাচ্ছি। একটা ইনফরমেশন যে মাইনরিটি পারসিকিউশন হচ্ছে, আর একটা আমরা পাচ্ছি যে হচ্ছে না। ভারতীয় মিডিয়াগুলো এটাকে খুব ম্যাগনিফাই করে আরো বড় করে দেখায়। কিন্তু মানে আমার প্রশ্ন হলো যে কিছু যে ঘটছে না, এটাও কিন্তু আমরা রুল আউট করতে পারছি না। কাজে এমনি একটা পরিস্থিতিতে বাংলাদেশ গভর্নমেন্টের প্রয়োজন হলো যে তুলসী গ্যাবার্ডের সঙ্গে ঝগড়া না বাজিয়ে, কিংবা তাকে একটা আজে বাজে কথা না বলে, বরং আমাদের ওখানে যে সমস্ত ডকুমেন্টস আছে সেটাকে কম্পাইল করে সুন্দর করে এটাকে তুলসী গ্যাবার্ডদের কাছে দেওয়া, যাতে ওনারা ও কথা আর না বলেন, ওনারা যাতে কনভিন্সড হন যে নো, ইট ডাজন্ট হ্যাপেন দেয়ার। এটাই হলো সবচেয়ে বেস্ট প্রসেস। জি,
আপনাকে অসংখ্য ধন্যবাদ সংক্ষিপ্ত রাখার জন্য। আমি আশা করি রোজার পরে, রমজানের পরে আমাদের লম্বা অনুষ্ঠান হবে, তখন আমরা শুনবো সারাদিন ব্যাপী আপনার কথা, সবার কথা। হাসান ফেরদৌস, আমি যাচ্ছি আপনার কাছে। আপনার হাতেও কিন্তু সময় কম, কিন্তু 4টি প্রশ্ন, এক একটি অংশের জন্য আপনার 1 মিনিট সময় থাকবে। এটা নিয়ে 1 মিনিট বলি একটু, আমি এটা নিয়ে একটু 1 মিনিট খুব বলি। দ্রুত, 30 সেকেন্ড। তাহলে যে তুলসী গ্যাবার্ট কি বলেছেন আপনারা ভালো করে পড়েননি। উনি বলেছেন মার্কিন সরকারের লং স্ট্যান্ডিং কনসার্ন, এটি এই প্রথম নয়। বাইডেন প্রশাসন প্রতি বছর একটা রিপোর্ট প্রকাশ করে অন হিউম্যান রাইটস। প্রতি বছরে তারা আমাদের বাংলাদেশের সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে উদ্বেগ, লং স্ট্যান্ডিং কনসার্ন তিনি প্রকাশ করেছেন, এটা একটা। আর বিশ্বব্যাপী ইসলামী মৌলবাদের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, এটা আমেরিকান ফরেন পলিসির অংশ একটা। উনি বাংলাদেশ নিয়ে এমন কিছুই বলেননি যার জন্য আমাদের কাপাকাপি শুরু করতে হবে। রাইট, থ্যাংক ইউ। এবং তুলসী গ্যাবার্ট এবং ইউএস যে মানসিকতা, তারই একটি এক্সটেনশন উনি প্রকাশ করেছেন, নাথিং মোর দ্যান দ্যাট ইন মাই ওপিনিয়ন। আমি বাংলাদেশ প্রসঙ্গে যাব, হাসান ফেরদৌস আপনার কাছে, এবং 4টি অংশে থাকবে এখানে। আপনি চেষ্টা করবেন যতখানি সংক্ষিপ্ত করার, যতখানি করা যায়। বাংলাদেশে আমি অনস্ক্রিনে একটি স্লাইড দেখাতে চাই। এটি আবুল হাসনাত বলেছেন যে তাকে এবং আর কয়েকজনকে, সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী, শারমিন আক্তার, আরো কয়েকজন ছিলেন, সেনাপ্রধানরা নিয়ে গিয়েছিলেন, তাদেরকে চাপ দেওয়া হয়েছে যে তাদেরকে ইলেকশনে বেশ কয়েকটি আসন দেওয়া হবে যদি তারা কিছু শর্ত মেনে নেন। শর্তগুলি কি সেটা আমি আপনার কাছে শুনবো। তার চেয়েও ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, কেন আর্মি এটি করতে গেল? আর্মি আসলে এখন কি, বাংলাদেশ কি আসলে আর্মির দখলে কি না, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে? অনেকেই মনে করছেন যে আমরা কি আসলে, মনে করছেন না, ধারণা করছেন এবং সন্দেহ পোষণ করছেন যে একটি সিভিল ওয়ার আবার না শুরু হয়ে যায়, আমরা কি সিভিল ওয়ারের দিকে ধাবিত হতে যাচ্ছে কিনা। এবং এই যে অবস্থা তৈরি হয়েছে, এটাতে ইন্ডিয়ার রোল কতখানি, অনেকে মনে করছেন তারা বিশাল একটি রোল প্লে করছেন বিহাইন্ড দ্য সিন। চলুন শুরু করি। সংক্ষেপে হাবিব ভাই, তা হচ্ছে এই যে হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য, এর পরে আসিফ ভুইয়ার একটি লম্বা ইন্টারভিউ দেখেছি আমরা, যা থেকে স্পষ্ট যে বর্তমান সামরিক বাহিনীর সাথে ছাত্রদের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে। সামরিক বাহিনী, বিশেষ করে ওয়াকারুজ্জামান সাহেব এবং তার অনুগত সৈন্যরা, অফিসাররা চাইছেন আওয়ামী লীগ থাকুক নির্বাচনে, এবং একটা মডারেট আওয়ামী লীগ, আগের আওয়ামী লীগ থেকে ভিন্ন এক নতুন আওয়ামী লীগ করা হোক, যাতে আমাদের প্রাক্তন স্পিকার, যাতে সাবের আহমেদ চৌধুরীর মতো, হোসেন চৌধুরীর মতো মধ্যপন্থী লোকেরা ক্ষমা চেয়ে ভুল করেছে বাবা, আমাদেরকে আবার সুযোগ দাও বলে মঞ্চে আসবেন। ছাত্ররা বলছে নো, আমরা কোনোভাবেই এই ফ্যাসিস্ট সরকার এবং তার অনুগতদেরকে অ্যালাউ করবো না। এবং এটা অলমোস্ট রিজিড একটা অবস্থান। ইন্টারেস্টিংলি আমাদের চিফ অ্যাডভাইজার কিন্তু বলেছেন তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে নন। বিএনপিও বলেছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে নয়। তার মানে কি হচ্ছে যে একটা ক্লিয়ার ডিভিশন তৈরি হয়েছে। এর নেক্সট স্টেপটা কি? আব্দুল্লাহ যেটা বলেছে, আব্দুল্লাহ হাসান আব্দুল্লাহ যেটা বলেছে, আমি এর পরে এই আলোচনা করার পরে আমার কি অবস্থা হবে আমি জানি না, আমাকে হয়তো অ্যারেস্ট করে নিয়ে যাবে, আমাকে মেরে ফেলবে। ভেবে দেখুন আপনি, একটা নতুন দলের তিনি একজন প্রধান সমন্বয়ক, তিনি বলছেন আই কুড বি অ্যারেস্টেড টুমরো। তার মানে তিনি ক্লিয়ার সিগন্যাল দিচ্ছেন যে থিংস হ্যাভ ব্রোকেন ডাউন বিটুইন দ্য মিলিটারি অ্যান্ড দ্য স্টুডেন্ট মুভমেন্ট। এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ফোর্স কিন্তু স্টুডেন্ট মুভমেন্ট, চান বা না চান। এই ছাত্ররাই কিন্তু 15 বছরের 16 বছরের অত্যন্ত কট্টর একটি ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরিয়েছে। আমরা পারিনি কেউ, কত আন্দোলন রয়েছে, কোন আমরা কেউ পারিনি, এরা পেরেছে। এখন সেই ছাত্রদের সঙ্গে সামরিক বাহিনী কট্টরে একটা সংঘর্ষ যাচ্ছে কিনা এই নিয়ে স্পেকুলেশন। আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, আমি আমার সামনে ডকুমেন্ট আছে, সামনে আছে। পরশুদিন হিন্দুস্তান টাইমস রিপোর্ট করেছে একটা, যে বাংলাদেশে কুয়োতে যাচ্ছিল ওয়াকারুজ্জামান সাহেবের বিরুদ্ধে। এটা হিন্দুস্তান টাইমসের রিপোর্ট। পরশুদিন তারা একটা কুয়োতে যাচ্ছিল ওয়াকারুজ্জামান সাহেবের বিরুদ্ধে, এবং দায়িত্ব দেওয়া হয়েছিল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফজলুর রহমানকে, ডিজিএফআই তিনি প্রধান, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা মানে ভারত ঠেকিয়ে দিয়েছি। আমরা ওয়াকারুজ্জামানকে ফোন করে বলেছি, আমরা ইউনুসকে ফোন করে বলেছি, আমরা আমেরিকাকে বলেছি, আমরা ঠেকিয়ে দিলাম। আপনার কি মনে হয় যে ভারত কু ঠেকাবে? ভারত কু করার জন্য বসে আছে। ভারত চাইছে যে ইউনুস সরকার সরে যাক, তার জায়গায় নতুন সরকার আসুক, যে সরকারটা হবে ভারতপন্থী। ফলে এই রিপোর্টটা আমাকে সিগন্যাল দিচ্ছে যে ভেতরে ভেতরে চক্রান্ত চলছে। ভয়টা কি আমাদের জন্য?
ভয়টা হচ্ছে যে আপনারা জানেন খুব দুর্বল সরকার, দুর্বল এবং অদক্ষ সরকার। জি এই সরকারের পক্ষে ক্ষমতা নেই যদি একদিকে ছাত্র অন্যদিকে সামরিক বাহিনী সংঘর্ষে লিপ্ত হয় তাকে নিবৃত করা, সেই ক্ষমতা নেই। ফলে বাংলাদেশ খুব লাইকলি যদি আমরা খুব দ্রুত আগামী এক সপ্তাহের মধ্যে 2 সপ্তাহের মধ্যে এই বিবাদটা মিটাতে না পারি, আমরা ইনএভিটেবলি একটা গৃহযুদ্ধের মধ্যে ঢুকে পড়বো, যা হবে অত্যন্ত আনফরচুনেট। হাসান ফেরদৌস, মোস্তফা সরোয়ার, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সাথে কথা হবে। অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছেন, এপ্রিলের 20 তারিখে মার্শাল ল আমেরিকায় আসছে। আইন কি নিজের হাতে তুলে নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প? আমরা জানি না, আশা করব এটা যাতে না হয়। বাংলাদেশ দাঁড়িয়ে আছে একটি সন্ধিক্ষণে, যে কোনো সময় ঘটে যেতে পারে যে কোনো কিছু। আমরা চোখ রাখছি, জানাবো আপনাদেরকে সামনে কি হচ্ছে। সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।